হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিটকোয়েস্ট, যেখানে আমরা লিটারেচারকে শুধু সিলেবাস বা এক্সামের সাবজেক্ট হিসেবে দেখি না, বরং একটি লাইফ এক্সপিরিয়েন্স হিসেবে বুঝতে চেষ্টা করি। আজ আমরা যে নভেলটি নিয়ে কথা বলবো সেটি খুবই ফেমাস, অনেক পুরনো, বাট অ্যাট দ্য সেম টাইম ডিপলি ইন্সপায়ারিং অ্যান্ড সারপ্রাইজিংলি মডার্ন। দ্য নেম অফ দ্য নভেল ইজ রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডেফো। এখন অনেকেই ভাবতে পারো, স্যার, এটা তো 18th সেঞ্চুরি নভেল, নিশ্চয়ই বোরিং হবে। বাট ট্রাস্ট মি, ওয়ান্স ইউ এন্টার ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য স্টোরি, ইট উইল নো লঙ্গার ফিল বোরিং। কারণ এই নভেল আসলে সার্ভাইভাল, হোপ, স্ট্রাগল, ফেথ অ্যান্ড সেলফ ডিসকভারিয়ের গল্প। একবার কল্পনা করে দেখো, তুমি সম্পূর্ণ একা একটি অজানা দ্বীপে আটকে পড়েছ। নো ফ্যামিলি, নো ফ্রেন্ডস, নো সোসাইটি, নো টেকনোলজি, শুধু তুমি, প্রকৃতি আর তোমার নিজের বুদ্ধি ও সাহস। এই পরিস্থিতিতে মানুষ সাধারণত ভেঙে পড়ে, কিন্তু রবিনসন ক্রুসো ভেঙে পড়ে না। হি লার্নস, হি ওয়ার্কস, হি ফেলস, হি ইমপ্রুভস অ্যান্ড স্লোলি হি রিবিল্ডস লাইফ ফ্রম নাথিং। এই জায়গাটাতেই এই নভেল আমাদের সঙ্গে গভীরভাবে কানেক্ট করে। আজকের জীবনেও আমরাও তো প্রতিদিন স্ট্রাগল করি, প্রেশার, কনফিউশন, ফেলিয়ার, আনসার্টেনটি। আর তখন এই নভেল নীরবে আমাদের বলে, ইভেন ইন আইসোলেশন, ইভেন ইন ডিফিকাল্টি, হিউম্যান বিংস ক্যান সার্ভাইভ উইথ পেশেন্স, ডিসিপ্লিন অ্যান্ড হোপ। ড্যানিয়েল ডেফো এখানে শুধু একটি অ্যাডভেঞ্চার স্টোরি লেখেননি, হি প্রেজেন্টস আ পাওয়ারফুল আইডিয়া, হাউ অ্যান অর্ডিনারি ম্যান বিকামস এক্সট্রা অর্ডিনারি থ্রু এক্সপিরিয়েন্স। এই লেকচার সিরিজে আমি তোমাদের সঙ্গে গল্পটি সিম্পল ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করব, ইম্পর্ট্যান্ট থিমস নিয়ে আলোচনা করব, ক্যারেক্টার অ্যানালিসিস করব এবং এক্সাম ওরিয়েন্টেড পয়েন্টসও ক্লিয়ারলি কভার করব, যা ইউজি এবং পিজি স্টুডেন্টস দুজনের জন্যই হেল্পফুল হবে। So, if you love literature, or you are preparing for exams, or you simply want to listen to a meaningful story, then stay till the end. Because Robinson Crusoe is not just a novel, it is a lesson on life, patience and hope. চলো তাহলে আমরা শুরু করি our journey into Robinson Crusoe by Daniel Defoe, only on LitQuest. নভেল পড়ার শুরুতে আমরা সবসময় আগে রাইটার সম্পর্কে একটু জেনে নিই, কারণ খুব অনেক সময় লেখকের জীবন কাহিনীর সঙ্গে তার লেখার গল্পের গভীর মিল থাকে। ইনফ্যাক্ট, আন্ডারস্ট্যান্ডিং দ্য রাইটার হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য নভেল ইন আ মাচ ডিপার অ্যান্ড মোর মিনিংফুল ওয়ে। আজ আমরা খুব সংক্ষেপে কিন্তু গভীরভাবে জানব ড্যানিয়েল ডিফো সম্পর্কে, একজন রাইটার, থিঙ্কার, জার্নালিস্ট এবং মডার্ন নভেলের পথপ্রদর্শক। ড্যানিয়েল ডিফো জন্মগ্রহণ করেন 1660 সালে লন্ডনে, একটি লোয়ার মিডল ক্লাস প্রেসবিটেরিয়ান পরিবারে। তার আসল নাম ছিল ড্যানিয়েল ফো, কিন্তু পরে নিজেকে একটু সোশ্যালি রিফাইন্ড দেখানোর জন্য তিনি নামের সঙ্গে ডি যোগ করেন, যা তখন হায়ার ক্লাস আইডেন্টিটি বোঝাতে ব্যবহৃত হতো। সেই সময় ইংল্যান্ড ধর্মীয় দিক থেকে খুব টলারেন্ট ছিল না, কারণ ডিফো ওয়াজ এ নন অ্যাংলিকান প্রোটেস্ট্যান্ট, তাই তিনি অক্সফোর্ড বা কেমব্রিজে পড়ার সুযোগ পাননি। এই সীমাবদ্ধতাই পরে তাকে প্র্যাকটিক্যাল এডুকেশন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। ইয়াং এজে ডিফো একজন মার্চেন্ট বা ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। দিস ট্রাভেলস হেল্পড হিম টু আন্ডারস্ট্যান্ড ট্রেড, সোসাইটি, পলিটিক্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার ভেরি ক্লোজলি। এই বাস্তব অভিজ্ঞতাগুলোই পরে তার লেখাকে এত জীবন্ত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। 1680s এবং 90s সালে ডিফো পরিচিত হয়ে ওঠেন একজন পলিটিক্যাল প্যাম্ফলেট রাইটার হিসেবে। তিনি সাহসের সঙ্গে সরকারের নীতি, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে লিখতেন। বিকজ অফ হিজ বোল্ড ওপিনিয়ন্স, হি অফেন গট ইন্টু ট্রাবল। In the early 1700s, Defoe was even imprisoned for his controversial political writings. জেল জীবন তার জীবনকে ভেঙে দেয়নি, বরং তাকে আরও গভীর পর্যবেক্ষক এবং শক্ত লেখক করে তোলে। এই অভিজ্ঞতা থেকেই তার লেখায় সাফারিং, সার্ভাইভাল অ্যান্ড মরাল স্ট্রাগল এত বাস্তবভাবে উঠে আসে। Later in life, Defoe turned seriously towards fiction writing. In 1719, he published his most famous novel, Robinson Crusoe, which immediately became a huge success. এই উপন্যাসকে অনেক ক্রিটিক্স বলেন one of the first true English novels. এরপর তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপন্যাস লেখেন, যেমন মল ফ্ল্যান্ডার্স, আ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার এবং রক্সানা। এই সব লেখায় সাধারণ মানুষের জীবন, অপরাধ, অর্থ, নৈতিকতা ও টিকে থাকার সংগ্রাম বাস্তবভাবে ফুটে উঠেছে। ডিফোর লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল রিয়েলিজম।
His stories often read like real-life documents or true histories. এই কারণেই মধ্যবিত্ত পাঠকদের কাছে তার লেখা খুব জনপ্রিয় হয়ে ওঠে। আসলে বলা যায়, ড্যানিয়েল ডিফো হেল্পড টু শেপ দ্য মডার্ন ইংলিশ নভেল। তিনি কল্পনাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে এমন গল্প বলেছেন যা আজও পাঠকের বিশ্বাস জাগায়। তার মৃত্যুর সঠিক পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার নয়, but it is known that he died in London on 24th April 1931. He lived a life full of struggle, risk, creativity and courage. সবশেষে বলা যায়, ড্যানিয়েল ডিফো শুধু রবিনসন ক্রুসো লেখক নন, তিনি একজন লেখক যিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষের জীবনও অসাধারণ সাহিত্য হয়ে উঠতে পারে। তাই যখন আমরা রবিনসন ক্রুসো পড়ি, তখন শুধু একটি অ্যাডভেঞ্চার স্টোরি পড়ি না। We also see reflections of Daniel Defoe's own life, his struggles, beliefs, experiences and hopes. এই কারণেই বলা যায়, রাইটারের জীবন জানা থাকলে নভেলের অর্থ আরও পরিষ্কার হয়, আরও গভীরভাবে বোঝা যায়। এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করব রবিনসন ক্রুসো উপন্যাসের মূল কাহিনীতে। নোভেলের মূল টেক্সট আলোচনা করার আগে আমরা এইবার আলোচনা করব সেই সময়টা নিয়ে, যে সময়ে এই নোভেলটি লেখা হয়েছিল, অর্থাৎ তার হিস্টোরিক্যাল কনটেক্সট। কারণ গল্পটি যে সময় লেখা হয়েছে সেই সময়ের ইতিহাস, রাজনীতি ও মানসিকতা লেখার ভেতরে গভীরভাবে কাজ করে। রবিনসন ক্রুসো লেখা হয় এমন এক সময়ে যখন ইউরোপ জুড়ে চলছিল 17th সেঞ্চুরি ইম্পিরিয়ালিজম অ্যান্ড কলোনিয়াল এক্সপ্যানশন। ইউরোপীয় শক্তিগুলো যেমন ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও পর্তুগাল নতুন দেশ আবিষ্কার করছিল, বিশেষ করে আমেরিকাজ, আফ্রিকা আর এশিয়া। এই সময় ইউরোপীয় শক্তিগুলো শুধু নতুন দেশ আবিষ্কার করছিল না, দে ওয়ার অলসো এস্টাবলিশিং কলোনিজ, কন্ট্রোলিং ট্রেড রুটস অ্যান্ড এক্সপ্লয়টিং নেটিভ পিপল অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এই কলোনিয়াল মাইন্ডসেট উপন্যাসের ভেতরেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। রবিনসন ক্রুসোর জার্নি তাই শুধু একজন মানুষের সার্ভাইভাল স্টোরি নয়, ইট অলসো রিফ্লেক্টস দ্য স্পিরিট অফ ইউরোপিয়ান এক্সপ্যানশন, অ্যাডভেঞ্চার অ্যান্ড কন্ট্রোল ওভার আননোন ল্যান্ডস। এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বুঝলে আমরা দেখতে পাই কেন ক্রুসো দ্বীপটিকে নিজের সম্পত্তির মতো দাবি করে, কেন সে নিজেকে মাস্টার হিসেবে দেখে এবং কেন সে প্রকৃতি ও মানুষের ওপর কর্তৃত্ব স্থাপন করতে চায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নোভেলের পেছনে একটি রিয়েল লাইফ ইন্সপিরেশন ছিল। ড্যানিয়েল ডেফো সম্ভবত অনুপ্রাণিত হয়েছিলেন আলেকজান্ডার সেলকার্ক নামের এক স্কটিশ নাবিকের বাস্তব জীবনের কাহিনী থেকে। সেলকার্ক ছিলেন একজন স্কটিশ সেলার, যিনি সাউথ প্যাসিফিকের একটি নির্জন দ্বীপে একা আটকে পড়েছিলেন। হি সার্ভাইভড দেয়ার ফর নিয়ারলি 4 years কমপ্লিটলি অ্যালোন। তিনি নিজের বুদ্ধি, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে বেঁচেছিলেন, খাবার জোগাড় করেছিলেন, আশ্রয় তৈরি করেছিলেন এবং একাকিত্বের সঙ্গে লড়াই করেছিলেন। 1711-এ যখন সেলকার্ক ইউরোপে ফিরে আসেন, তার অবিশ্বাস্য সার্ভাইভাল স্টোরি দ্রুত ছড়িয়ে পড়ে। People were fascinated by his experience, and his story became widely known across England. It was shortly after this that Daniel Defoe published Robinson Crusoe in 1919. অনেক সাহিত্যবিদ মনে করেন সেলকার্কের জীবনের ঘটনাগুলি ডেফোকে এই উপন্যাস লেখার মূল অনুপ্রেরণা দিয়েছিল। তবে ডেফো শুধু একটি বাস্তব ঘটনার কপি করেননি। He transformed a true survival story into a rich fictional narrative filled with moral, religious and colonial ideas. এইভাবে রবিনসন ক্রুসো একদিকে যেমন অ্যাডভেঞ্চার এবং সার্ভাইভালের গল্প, অন্যদিকে এটি 17th সেঞ্চুরি ইউরোপিয়ান মাইন্ডসেট, ইম্পেরিয়াল অ্যাম্বিশন এবং কলোনিয়াল আইডিওলজির প্রতিফলন। তাই হিস্টোরিক্যাল কনটেক্সট জানলে আমরা বুঝতে পারি এই নোভেল শুধু ব্যক্তিগত সংগ্রামের কাহিনী নয়, বরং একটি পুরো যুগের চিন্তাধারা ও মানসিকতার দলিল। এখন আমরা আলোচনা করব রিলেটেড লিটারারি ওয়ার্কস, অর্থাৎ সেই সব সাহিত্যকর্ম নিয়ে যেগুলো কোনো না কোনোভাবে রবিনসন ক্রুসোর সঙ্গে যুক্ত বা প্রভাবিত। Before going into the detailed discussion, it is important to understand how this novel connects with other literary writings. কোনো বড় সাহিত্যকর্ম একা একা তৈরি হয় না, তার পেছনে থাকে আগের লেখা, ভ্রমণের কাহিনী এবং সাহিত্যিক প্রভাব। রবিনসন ক্রুসোর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। Daniel Defoe was strongly influenced by various travel narratives and travelers' accounts that were popular in his time. সেই সময় মানুষ নতুন নতুন দেশ, সমুদ্রযাত্রা এবং অজানা ভূখণ্ড সম্পর্কে গল্প পড়তে খুব আগ্রহী ছিল।
এই ধরনের ভ্রমণ কাহিনীগুলো বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা হতো এবং অনেক সময় সত্য ও কল্পনার মিশ্রণ থাকত। ডিফো এই ট্রেডিশনকে ব্যবহার করে এমন একটি গল্প তৈরি করেন যা একদিকে অ্যাডভেঞ্চার, অন্যদিকে খুব বাস্তবধর্মী। As a result, Robinson Crusoe became one of the most important examples of novelistic realism in English literature. গল্পটি এমনভাবে লেখা যে মনে হয় এটি কোনো বাস্তব মানুষের আত্মজীবনী বা ডায়েরি। এই রিয়ালিজমই উপন্যাসটিকে অসম্ভব জনপ্রিয় করে তোলে। The novel was widely read and admired, and it deeply influenced the future development of the English novel. এই জনপ্রিয়তার ফলে রবিনসন ক্রুসো অনেক ইমিটেশনস অ্যান্ড অ্যাডাপ্টেশনস তৈরি করে। অনেক লেখক ক্রুসোর মতো সার্ভাইভাল বেসড স্টোরিজ লিখতে শুরু করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল দ্য সুইস ফ্যামিলি রবিনসন, যেখানে আবার একটি পরিবার নির্জন দ্বীপে বেঁচে থাকার গল্প বলা হয়েছে। Although different in tone, it clearly follows the Crusoe tradition. Crusoe's story also continued to live on through literary references and reinterpretations. Many writers later reimagined or responded to the character of Crusoe in different ways. একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল আমেরিকান কবি এলিজাবেথ বিশপের কবিতা ক্রুসো ইন ইংল্যান্ড। এই কবিতায় বিশপ কল্পনা করেছেন একজন বৃদ্ধ রবিনসন ক্রুসোকে, যিনি নিজের জীবনের দিকে ফিরে তাকাচ্ছেন, তার একাকিত্ব, স্মৃতি এবং অভিজ্ঞতাগুলো নিয়ে ভাবছেন। In this poem, Crusoe is no longer a heroic survivor, but a reflective and lonely old man. এইভাবে বিশপ ক্রুসোর গল্পকে নতুন মানসিক ও দার্শনিক মাত্রা দেন। এতে বোঝা যায় যে রবিনসন ক্রুসো শুধু একটি সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। It became a living literary tradition that later writers continued to revisit and reinterpret. সুতরাং বলা যায়, ডিফোয়ের এই উপন্যাস শুধু নিজেই বিখ্যাত নয়, বরং পরবর্তী সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে, especially the tradition of realism, adventure fiction and survival narratives. এই কারণেই রবিনসন ক্রুসো আজও সাহিত্য আলোচনায় বারবার ফিরে আসে, কারণ এটি শুধু একটি গল্প নয়, বরং বহু সাহিত্যকর্মের উৎস এবং অনুপ্রেরণা। এখন আমরা আলোচনা করব উপন্যাসটির কিছু ইম্পর্ট্যান্ট কি ফ্যাক্টস, যেগুলো জানা থাকলে পুরো নভেলটা বোঝা অনেক সহজ হয়ে যায়। Before going into detailed analysis, these basic facts help us understand the structure, background and scope of the text. চলো তাহলে একে একে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিই। ফুল টাইটেল: The Life and Strange Surprising Adventures of Robinson Crusoe of York Marina, who lived 8 and 20 years all alone in an uninhabited island on the coast of America near the mouth of the great river of Orinoco, having been cast on shore by shipwreck wherein all the men perished but himself, with an account how he was at last as strangely delivered by pirates. এই দীর্ঘ শিরোনামটাই প্রমাণ করে যে তখনকার সময় নভেল অনেকটা বাস্তব ঘটনার রিপোর্ট বা অটোবায়োগ্রাফির মতো লেখা হতো। It immediately gives the reader a sense of realism and adventure. When written, এই উপন্যাসটি লেখা হয়েছিল 1719 সালের কিছু আগে। At that time, Defoe was already experienced as a journalist and pamphlet writer. Where written, এই নভেলটি লেখা হয়েছিল ইংল্যান্ডে ডিউরিং আ পিরিয়ড অফ ইন্টেন্স ট্রাভেল, ট্রেড অ্যান্ড কলোনিয়াল এক্সপ্যানশন। ওয়েন পাবলিশড, রবিনসন ক্রুসো প্রথম প্রকাশিত হয় 1719 সালে এবং প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। লিটারেরি পিরিয়ড: এই উপন্যাসকে সাধারণত লিটারেরি রিয়েলিজমের ফাউন্ডেশনাল টেক্সট হিসেবে ধরা হয়। ইট প্রেজেন্টস লাইফ ইন আ ডিটেইলড, প্র্যাকটিক্যাল অ্যান্ড বিলিভেবল ম্যানার, আনলাইক আর্লিয়ার রোম্যান্টিক অর হিরোইক টেলস। জানরা: এই উপন্যাসটি মূলত একটি নভেল এবং একই সঙ্গে একটি অ্যাডভেঞ্চার স্টোরি। ইট কম্বাইন্স ট্রাভেল রাইটিং, সার্ভাইভাল ন্যারেটিভ অ্যান্ড রিয়েলিস্টিক ফিকশন। সেটিং: গল্পের ঘটনাস্থল বিস্তৃত এবং বহু জায়গা জুড়ে ছড়িয়ে। ইংল্যান্ড, মরক্কো, ব্রাজিল অ্যান্ড আনইনহ্যাবিটেড আইল্যান্ড ইন দ্য ক্যারিবিয়ান, পর্তুগাল, স্পেন অ্যান্ড ফ্রান্স সব মিলিয়ে এটি 17th সেঞ্চুরির একটি গ্লোবাল সেটিং তুলে ধরে। এই সেটিংই উপন্যাসটিকে আন্তর্জাতিক ও অভিযাত্রিক রূপ দিয়েছে। ক্লাইম্যাক্স: উপন্যাসের ক্লাইম্যাক্স আসে যখন রবিনসন একজন ইংলিশ ক্যাপ্টেনকে উদ্ধার করে, তার জাহাজ পুনরুদ্ধার করতে সাহায্য করে অ্যান্ড ফাইনালি ম্যানেজেস টু লিভ দি আইল্যান্ড আফটার মেনি ইয়ার্স। এই মুহূর্তটি তার দীর্ঘ সংগ্রাম ও ধৈর্যের পর মুক্তির প্রতীক।
অ্যান্টাগনিস্ট। এই উপন্যাসে কোনো ট্রেডিশনাল ভিলেন নেই। রবিনসন মূলত লড়াই করে প্রকৃতির শক্তির বিরুদ্ধে, যেমন ঝড়, ভূমিকম্প, বন্য প্রাণী, নিঃসঙ্গতা এবং অভাব। দিজ ফোর্সেস ক্যান অলসো বি সিন অ্যাজ ইনস্ট্রুমেন্টস অফ ফেট অর গডস প্রভিডেন্স, অর্থাৎ প্রকৃতি এখানে শুধু শত্রু নয়, বরং পরীক্ষক ও শিক্ষক। এই কি ফ্যাক্টস আমাদের সাহায্য করে উপন্যাসটির কাঠামো, ভাবনা এবং দার্শনিক দিক পরিষ্কারভাবে বুঝতে। Now that we know the basic facts, we are ready to move deeper into the text and its meanings. আমি চাই তোমরা এই অডিওটা ৩-৪ বার মন দিয়ে শোনো, কারণ বারবার শুনলে মাথার ভেতরে ছবিগত বসে যাবে। কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, কোনো পার্ট বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবে। I will happily explain everything. Again, আজকের ক্লাস এখানেই শেষ। Thank you so much for listening so patiently. Have a great day ahead. দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। এখনকার জন্য টাটা।